শুরু করছি মিষ্টি রোদের হাতছানি গল্পের পর্ব সংখ্যা 19। লেখনীতে ইসরাত জাহান এরিনা। অবনী আর্যর দিকে তাকিয়ে মুচকি হাসছে। আর্য নাক টেনে ক্ষিপ্ত চোখে অবনীর দিকে তাকালো। অবনী তাতে বিশেষ কোনো হেলদোল নেই। আর্য দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় রাখা আকাশি রঙের শাড়িটির দিকে দৃষ্টিপাত করল। সকালবেলা অফিসে যাওয়ার আগে আর্যর বিছানায় খালামণি রেখে গেছেন, আর আর্যর মাথায় হাত বুলিয়ে বলেছেন, খালামণির ওপর রাগ করেছিস? আমায় ভুল বুঝিস না। খালামণি তোর জন্য সর্বোচ্চ ভালোটাই চিন্তা করি। ছেলেটাকে একবার দেখ, অপছন্দনীয় কিছু খুঁজে পাবি না। তবুও যদি তোর তাকে ভালো না লাগে তবে তোর ওপর জোর করব না। আর্য মুচকি হেসেছিল, শুধু কিছু বলেনি। আর্যর যে বুকটা ফেটে যাচ্ছে। ওই লেজ কাটা বাঁদরের সাথে দেখা করতে তাকে শাড়ি পরতে হবে? অবনী মনে মনে হাসছে। সারা রাত না ঘুমিয়ে তার বোন চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এতে করে তার বোনটিকে আরো মিষ্টি লাগছে। ওই এমবিবিএস ডক্টর আবুকে দেখেই কট খেয়ে যাবে। অথচ তার বোনের ওই মেয়রের বিরহে নাজেহাল অবস্থা। আজও প্রেম, একপাক্ষিক প্রেমগুলো মনে হয় এমনই হয়। কেউ একজন কারোর জন্য নির্ঘুম রাত পার করে, অথচ সেই মানুষটা জানেই না সে দিব্যি নিজের জীবনে ভালো থাকে, শান্তিতে ঘুমায়। হঠাৎ অবনীর মন খারাপ হয়ে গেল। আর্যর মনের অবস্থা সে বুঝতে পারল। তার ইচ্ছে করছে ওই মেয়রকে তুলে এনে আর্যর সামনে দাঁড় করিয়ে বলতে, এই মিষ্টি মেয়েকে কাঁদানোর কোনো রাইট আপনার নেই। ঝটপট কবুল বলে আমার দুলাভাই হয়ে যান। মিষ্টি বউয়ের সাথে দুষ্টু শালি একদম ফ্রি পেয়ে যাবেন। আর্য রেডি হয়ে বাসা থেকে বের হওয়ার সময় অবনী পেছন ডেকে বলল, আপু, তোমাকে আজ বউ বউ লাগছে। আকাশী বউ। মেঘ ছাড়া ফকফকা আকাশ যেমন সুন্দর আর নির্মল, ঠিক তেমন। ওই মেয়র তোমাকে হারালে জীবনসঙ্গী নির্বাচনে বাজেভাবে হেরে যাবে। তোমার মতো জীবনসঙ্গী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের ব্যাপার। তাহলে তুমি ওই মেয়র সাহেবের মাঝে আটকে আছো কেন? আর্য অশ্রুসিক্ত নয়নে অবনীর দিকে তাকালো। ছোট্ট অবনীকে তার এই মুহূর্তে ভীষণ ম্যাচিওর মনে হচ্ছে। আর্য অবনীকে চাপটে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। তখন সেই মানুষটা ব্যতীত অন্য কাউকে চিন্তা করা যায় না। যেদিন কারো প্রেমে বাজেভাবে ফেসে যাবি সেদিন বুঝবি। 5 তারকা রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে আর্য। এই মুহূর্তে তার মনের পরিস্থিতি সে কাউকে বোঝাতে পারবে না। আর্য বুক ভরে নিঃশ্বাস নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। কিছু দূর এগোতেই একটি টেবিলে বেশ সুদর্শন একজন পুরুষকে দেখতে পেল। ফর্মাল ব্লু শার্ট আর চুলে জেল করা সুদর্শন পুরুষটিকে দেখে যে কোনো মেয়ের চোখ ধাঁধিয়ে যাবে। তার খালামণির এই ছেলেকে পছন্দ হওয়ার কারণ আর্য বুঝতে পারল, কিন্তু এই সৌন্দর্য আর্যকে তেমন মুগ্ধ করতে পারল না। তাকে তো একজন পুরুষই মুগ্ধ করতে পারে। তার মন যে একজনের মাঝেই আটকে আছে। রৌশান আজ সকাল থেকে একজন রোগীকেও মনোযোগ দিয়ে দেখতে পারেনি। ভীষণ অস্থির লাগছিল। যেমনটি আর্যর ছবি দেখে লেগেছিল। আর্যর সাথে মিট করার এক্সাইটমেন্টে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে বাসায় চলে এসেছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ঘন্টাখানেক আগেই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। বিয়ে নিয়ে এই মুহূর্তে সে মোটেও ভাবছিল না, কিন্তু বাবার জোড়াজুড়িতে আর্যর ছবি দেখে সে থমকে যায়। তখন থেকেই সে অস্থির হয়ে গেছে আর্য নামক অদ্ভুত মায়াবী নারীটিকে দেখার জন্য আর কি। হঠাৎ রেস্টুরেন্টের দরজায় তার দৃষ্টিপাত হয়। মুহূর্তেই রৌশানের বুক ধড়ফড় করতে থাকে। তার ভেতরের অস্থিরতা আর্যকে দেখার পর টর্নেডোতে রূপ নেয়। সে বহু কষ্টে চেয়ার ছেড়ে উঠে আর্যর দিকে এগিয়ে যায়। রৌশান আর আর্য মুখোমুখি বসে আছে। আর্যর বেশ সংকোচ বোধ হচ্ছে, আর রৌশান বারবার আর চোখে দেখছে আর্যকে। আহা, কি মায়াবী চোখ! চোখের কাজল কিছুটা ঘেঁটে গেছে। এতে করে মায়াবিনীর দিকে চোখ তুলে তাকানো দায় হয়ে পড়েছে। রৌশান বুঝলো এই নীরবতা তাকেই কাটাতে হবে, তাই বলল, কেমন আছেন মিস আর্য? আর্য চমকে তাকালো রৌশানের দিকে। এই নামে কেন ডাকছে লোকটি? এই নামে তো তার নেতা সাহেব ডাকেন। আর্যর বেশ বিরক্ত লাগলো, তবুও সৌজন্য বজায় রেখে বলল, ভালো আছি। রৌশান কিছুটা আশাহত হলো। হয়তো সে কেমন আছে এমন প্রশ্ন আশা করেছিল। তারপর বলল, আমরা বরং কিছু অর্ডার করি? কি খাবেন বলুন? আমি কিছুই খাবো না, আপনি আপনার জন্য অর্ডার করতে পারেন। তা কি করে হয়? প্লিজ কিছু একটা নিন। আচ্ছা, আমার জন্য ক্যাপাচিনো অর্ডার করতে পারেন। রৌশান খুশি হয়ে 2 কাপ ক্যাপাচিনো অর্ডার করলো। আর্য কফিতে একটা চুমুক দিয়ে রেখে দিল, কারণ এই মুহূর্তে সবকিছুই তার কাছে বিস্বাদ লাগছে। সামনে বসা সুদর্শন পুরুষটিও তার মন স্থির করতে পারছে না। এই মুহূর্তে আর্যর মনে হচ্ছে সে এই ভণ্ড নেতার মায়ায়
বাজেভাবে ফেঁসে গেছে। না হলে সামনের এই সুদর্শন পুরুষটি তাকে দেখে যে অস্থির হয়ে পড়েছে, এমনকি এই পুরুষটির হাত পা কাঁপছে দেখেও তার মন এই পুরুষটির দিকে ধাবিত হতে পারছে না। স্বাভাবিকভাবে মেয়েরা অ্যাটেনশন পেতে পছন্দ করে, কোনো ছেলের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখে পুলকিত হয়। কিন্তু আরজুর এমন কিছুই মনে হচ্ছে না। যে যার সামান্যতম অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেই পুরুষটি তার কাছে ধোঁয়াশার মতো। সুযোগের সদ্ব্যবহার করে তাকে চুমু খেতে পারে, কিন্তু তার দিকে ভালো করে তাকাতে পারে না। কেমন অদ্ভুত না? আরজুকে অমনোযোগী হয়ে থাকতে দেখে রওশন চিন্তায় পড়ে গেল। আরজুর কি তাকে ভালো লাগেনি? সে বলল, আজকে আমাদের মিটিং এর কারণটা নিশ্চয়ই জানেন। আপনার কি কোনো কারণে মন খারাপ? জি না। আপনি কি জানেন রূপবতী মেয়েদের মন খারাপ করতে নেই? আরজু মুচকি হাসলো আর বলল, আপনি কখনো প্রেমে পড়েছেন? রওশন একটু চমকালো। হয়তো এমন প্রশ্ন আশা করেনি। সে গলা পরিষ্কার করে মুচকি হাসলো। আরজুর মনে হলো এই হাসি অনেক পবিত্র, কিন্তু তার নেতা সাহেবের হাসিতে পবিত্রতা নেই, আছে এক সমুদ্র রহস্য। রওশন কফিতে চুমুক দিয়ে বলল, প্রেম কি ঠিক বলতে পারবো না, কারণ আমার সব প্রেম ছিল বইয়ের সাথে। বইপোকা মানুষ আমি। তবে মেডিকেল কলেজে 3rd ইয়ারে থাকাকালীন একটা মেয়েকে ভীষণ ভালো লেগেছিল। সে ছিল বেশ জলি মাইন্ডের। মেয়েটা আমাকে বেশ আকৃষ্ট করেছিল। তার সাথে কিছুদিন রিলেশনে যাওয়ার পর আমি 2 সাবজেক্টে ফেল করি। সেদিন বুঝেছিলাম আমি যেই কাজটাই করি না কেন সেটাই সেই মুহূর্তে আমার প্রায়োরিটি লিস্টে সর্বোচ্চ থাকে। সেই সময়টাই আমি আমার রিলেশনে বেশি ঝুঁকে পড়েছিলাম। তবে মজার বিষয়, সেই মেয়েটা আমার এই খারাপ রেজাল্ট দেখে ব্রেকআপ করেছে। তার ধারণা ছিল আমি ডক্টরি পাস করতে পারবো না, আমার ক্যারিয়ার ভালো হবে না। অথচ সেই মেয়েটার জন্যই আমার রেজাল্টের এই নাজেহাল অবস্থা। তারপর থেকে আর প্রেমে পড়ার সাহস হয়নি। আরজুর মনে হচ্ছে তার সামনে বসা মানুষটি ভীষণ ভালো মনের মানুষ। এই মানুষটি দেখতেও সুন্দর, আর তার মনটা আরো সুন্দর। খালামণির চয়েস বরাবরই বেস্ট, কিন্তু এত পারফেক্ট মানুষটি তার হৃদয়কে ছুঁতে পারছে না কেন? মানুষটিকে তার ভালো লাগছে, কিন্তু সে মুগ্ধ হতে পারছে না, যেমনটা নেতা সাহেবকে দেখে হয়েছিল। তার হৃদয়কে দখল করে নিয়েছে সেই গম্ভীর, বদরাগী, নিরামিষ, রহস্যময় আর জটিল মানুষটি। এত খারাপে ঘেরা মানুষটি আরজুর সমস্ত সত্তাকে ঘিরে বসে আছে। আরজু দীর্ঘ শ্বাস ফেলল। আরজু আর কিছুই ভাবতে পারছে না। নাহিদ কি কখনোই তার হবে না? হঠাৎ পাশে পরিচিত কণ্ঠস্বর শুনে আরজু চমকে গেল। এই কণ্ঠস্বর চিনতে আরজুর কোনো দিন ভুল হবে না। আরজু চোখ তুলে সামনে তাকালো। সামনে তার কাঙ্ক্ষিত পুরুষটি, সেই চিরচেনা সাদা পাঞ্জাবি পরে পকেটে হাত রেখে রিসেপশনিস্টের সাথে কথা বলছে। এতদিন পর নাহিদকে দেখে আরজুর বক্ষস্থলে মৃদু কম্পন সৃষ্টি হলো। আরজুর নিঃশ্বাস ঘন হয়ে আসলো। আরজু চোখ পিটপিট করে তাকালো। সে ভুল দেখছে না তো? মানুষটিকে আসলেই তার সামনে। পুরো পৃথিবীর হয়তো এটি একমাত্র পুরুষ যে আরজুকে মুহূর্তেই এলোমেলো করে দেয়। আরজুকে বিচলিত হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে রওশন পেছন ফিরে তাকালো। নাহিদকে দেখে কপাল কুঁচকে কয়েক পলক দেখে উঠে দাঁড়ালো আর নাহিদকে ডাকতে লাগলো। রওশনের কাজে আরজু ঘাবড়ে গেল। রওশনকে কিছু বুঝে গেল। সে নাহিদকে এইভাবে কেন ডাকছে? তারা কি পূর্ব পরিচিত? নাহিদ হঠাৎ নিজের নাম শুনে আশেপাশে তাকালো। রওশনকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে এগোলো। কিন্তু কিছুটা এগিয়ে যেতেই চেয়ারে আরজুকে দেখে অনেকটা চমকালো। দুজনের দৃষ্টি মিলিত হতেই নাহিদ দৃষ্টি ফিরিয়ে নিল। রওশনকে দেখে সৌজন্য হেসে হ্যান্ডশেক করল। রওশন মিষ্টি হেসে বলল, কেমন আছিস মেয়র সাহেব? এই তো ভালো, তোর খবর কি? এই তো ভালো। নাহিদ আরজুর দিকে আর চোখে তাকিয়ে বলল, এখানে কি করছিস? আমি তো জানি ডক্টরদের ব্যস্ততা আমাদের নেতাদের চাইতেও বেশি। রওশন হেসে বলল, ঠিক বলেছিস, তবে আজ অন্য একটা পারপাসে এসেছি। মিট কর, উনি হচ্ছে আরজু। আরজু অপ্রস্তুত ভাবে নাহিদের দিকে তাকালো। নাহিদের চোখে মুখে গাম্ভীর্যতা বিরাজমান। আরজুর মন চাইছে নাহিদকে জাপটে ধরে বলতে, আমি আপনাকে ভীষণ মিস করি নেতা সাহেব। আপনার কি আমাকে একবারও মনে পড়ে না? আমার হৃদয়ে ধারালো তলোয়ার চালিয়ে কোথায় গায়েব হয়ে যান? আমাকে সবকিছুর জবাবদিহিতা করতে হবে সব। মধ্য দুপুরে তপ্ত রোদের মধ্যে রাস্তার কর্নার ঘেঁষে হাঁটছে আঞ্জুমানারা। আজ বৃহস্পতিবার বলে স্কুল হাফ ডে ছিল, তাই দ্রুত বাসায় যেতে পারছে। আসার সময় ভ্যান থেকে কিছু তাজা সবজি কিনে নিয়েছে। আজ দুপুরে সবজি খিচুড়ি করবে বলে ভেবেও রেখেছে। তীব্র রোদের উত্তাপ তার মুখে এসে পড়ছে, তাই তো ফর্সা মুখখানায় রক্তিম আভা ছড়িয়ে পড়েছে।
আঞ্জুমান আরার মাথা ধরে আসছে। ছাতাটা ভুল করে আজ বাসায় ফেলে এসেছে। এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে কপালের ঘাম মুছে সামনে অগ্রসর হচ্ছে। তীব্র জ্যামে আটকে সাবিহার খুব বিরক্ত লাগছে। গাড়ির এসে বাড়িয়ে দিতে বলে সে স্থির হয়ে বসলো। জানালার বাইরে তাকিয়ে আশেপাশে দেখতে লাগলো। হঠাৎ চোখে পড়ল আঞ্জুমান আরার দিকে। সাবিহা দ্রুত গাড়ি থেকে বের হয়ে ড্রাইভারকে বাসায় চলে যেতে বলল। পেছন থেকে কারো ডাকে পেছন ফিরে তাকালো আঞ্জুমান আরা। দেখলেন সাবিহা রীতিমতো দৌড়ে তার কাছে আসছে। সাবিহা এসেই আঞ্জুমান আরার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, এত ভারী ব্যাগ নিয়ে আপনি হাঁটছেন কেন আন্টি? আপনার গুণধর ছেলে কোথায়? আরে সাবিহা মা, তুমি ব্যাগ নিলে কেন? আমি পারবো তো, তোমার এসব অভ্যেস নেই। তাছাড়া বাসার কাছাকাছি চলে এসেছি তো। আর রামিম টিউশনিতে গেছে, ওর ছাত্রীর নাকি সামনের সপ্তাহে পরীক্ষা। আন্টি, মেয়েদের কিছু করতে অভ্যাস লাগে না, মেয়েরা সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে জানে। আঞ্জুমানারা মুগ্ধ চোখে সাবিহার দিকে তাকালো। মুচকি হেসে বলল, সব মেয়েরা পারে না মা, তবে আমার বিশ্বাস তুমি পারবে। আন্টি চলুন আপনাকে বাসায় পৌঁছে দেই। সাবিহা বসে আছে সোফার রুমে। আঞ্জুমানারা সাবিহাকে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বললেন, শরবতটা খেয়ে নাও মা, অনেক গরম পড়েছে তো। সাবিহা মৃদু হেসে শরবতের গ্লাসটি নিল। আঞ্জুমানারা বললেন, আজকে দুপুরে খাওয়া দাওয়া না করিয়ে তোমায় ছাড়ছি না। এই গরিবের বাসায় দুটো খেয়ে তবেই যেতে হবে। রামিমের পছন্দের খিচুড়ি রান্না করব, তুমি বসো। সাবিহা লাজুক হেসে বলল, আন্টি আপনি যদি কিছু মনে না করেন, আজকে রান্নাটা আমি করি, আপনি আমাকে হেল্প করুন। আঞ্জুমান আরার অন্তরটা জুড়িয়ে গেল। তার মন চাইছে এই মেয়েকে সারা জীবনের জন্য এই বাসায় নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ পর রামিম আসলো বাসায়। বাসায় পৌঁছে নিজের রুমের দিকে যেতে যেতে বলল, মা খাবার দাও, ভীষণ খিদে লেগেছে। ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। রামিম নিজের রুমে চলে আসলো। গায়ের শার্ট ঘামে ভিজে গায়ের সাথে মিশে গেছে। রামিম দ্রুত বোতামগুলো খুলে শার্ট গা করে ছাড়িয়ে নিল। ওয়াশরুমে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই দেখলো সাবিহা মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। রামিম স্তব্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল। কোন কারণে সাবিহাকে হ্যালুসিনেশন করছে না তো সে? সাবিহা এখানে কি করে আসবে? সামনে মূর্তিমান দাঁড়িয়ে থাকা রামিমকে দেখে সাবিহা প্রথমে কিছুটা ঘাবড়ে গেল। পর মুহূর্তেই চোখ পিটপিট করে তাকালো রামিমের দিকে। ঘামে ভেজা উন্মুক্ত পুরুষালী দেহখানে ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করছে। রামিমকে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ মনে হচ্ছে তার। সাবিহার ভীষণ অস্থির লাগতে শুরু করলো। নিজেকে ধাতস্থ করে হালকা মুচকি হেসে রামিমের উদ্দেশ্যে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? ভূত দেখেছিস নাকি? রামিম চোখ ফিরিয়ে আশেপাশে তাকালো। নিজেকে স্থির করে সাবিহার দিকে তাকিয়ে বলল, তুই এখানে কেন? আসতে মানা আছে নাকি? না মানা নেই, তবে এই মুহূর্তে তোকে এই জায়গায় এক্সপেক্ট করিনি। মানুষের এক্সপেকটেশন অনুযায়ী সবকিছু হবে এমন তো কোনো কথা নেই। রামিম আর কিছুই বলার সাহস পেল না। সাবিহার স্নিগ্ধ মুখখানা তার হৃদয়ে আঘাত করছে। সাবিহার গলায় জমা বিন্দু বিন্দু জলরাশি তার পুরুষমানকে নিষিদ্ধ আহ্বান জানাচ্ছে। রামিম খেয়াল করলো সাবিহার হাতে তার ব্যবহার করা জীর্ণ শীর্ণ গামছাটা। রামিম আর কিছু না বলে ওয়াশরুমের দিকে যেতে গেলেই সাবিহা তাকে পেছন থেকে ডেকে গামছাটা দিয়ে দেয়। রামিম সেটা হাতে নিয়ে কিছু না বলে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাতের গামছাটা নাকে গুজে দেয়। আহা, কি মিষ্টি মেল এই ঘ্রাণ! এই গামছা আজকে পরার কোনো দিন সে ব্যবহার করবে না, খুব যত্ন করে রেখে দিবে। এই সুঘ্রাণ সে বারবার নেবে, তার সাবিহার ঘ্রাণ। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে তার মা আর সাবিহা টেবিলে বসে গল্প করছে। রামিমকে দেখে তার মা খাবার এগিয়ে দিল। রামিম খাবার মুখে দিয়েই মায়ের দিকে তাকালো। তিনি মুচকি হেসে বললেন, কি রে, কেমন হয়েছে? রামিম খুব ভালো করে জানে এই খিচুড়ি তার মা রাঁধেনি, কারণ মায়ের রান্না তার চিনতে ভুল হবে না। তাহলে কে করলো? কোনোভাবে সাবিহা কি? রামিম খাওয়ায় মনোযোগ দিয়ে বলল, ভালো হয়েছে মা, আজ কিন্তু আমি রান্না করিনি, সব সাবিহা করেছে। রামিম আর চোখে সাবিহার দিকে তাকিয়ে বলল, তোকে কে বলেছে সব করতে? হাত পুড়ে গেলে কি হতো? সাবিহা মুখখানা মলিন করে বলল, আমার কিছুই হয়নি। এমনটা আর করবি না সাবিহা, কিছু হলে তোর বাবাকে কি জবাব দিতাম? তার মেয়েকে দিয়ে রান্না বান্না করিয়েছি। তোকে কে বলেছে সব করতে? তুই কি এই বাড়ির বউ নাকি ছি? তাছাড়া যার বাড়িতে 2-4টা ঝি থাকে তাকে এইসব কাজ শোভা পায় না। আমাদের গরিবখানায় এসে মায়ের হাতে রান্না খেয়ে যাস,
কিন্তু নেক্সট টাইম রান্না করতে যাস না। সাবিহার বুক ফেটে কান্না আসতে চাইল। রামিম এমন কঠোর হৃদয়ের কেন? আঞ্জুমান আরা ছেলেকে ধমকে বললেন। রামিম, ওকে বকছিস কেন? ওর কিছুই হতো না, আমি ছিলাম পাশে। মেয়েটা আগ্রহ নিয়ে রান্না শিখতে চাইলো, তুই খামোখাই মেয়েটার মন ভেঙে দিচ্ছিস। মা বাবার আদরের মেয়েদের প্রায়শই এমন নানান ধরনের শখের উন্মোচন হয়। তাই ওকে সাবধান করছি যাতে নিজের শখ অন্য জায়গায় পূরণ করে। পরে কিছু হলে ওর বাবা আমাকেই জেলে পাঠাবে। তাছাড়া এইসব কাজ ওদের জন্য শখের হলেও আমাদের জন্য নিত্যদিনের কাজ। সাবিহার দু চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে সোফায় রাখা ব্যাগ কাঁধে নিয়ে রামিমের বাসা থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আন্টি ওকে বলে দিবেন আমার জন্য ওর কোনো সমস্যা হবে না। আর আমি নিজের শখ পূরণের জন্য না, বরং মন থেকে রান্না করেছিলাম। মেয়েরা আপনজনদের মন খুশি করতে সব করতে পারে। বাবার বাড়ির সবচাইতে আদুরি মেয়েটাও স্বামীর জন্য রোজ সকালে উঠে নাস্তা তৈরি করে। শখ পূরণ করতে না, প্রিয় মানুষটিকে ভালোবেসে করে।